বড় ভাইয়ের বউকে বিয়ে করতে বলা হচ্ছে। এটা কি শরীয়ত মোতাবেক নিয়ম আছে? আছে বোধহয়। না থাকলে তার এমন বুঝদার বাবা মা নওশাদকে রাজি করানোর জন্য এমন করতো না। কিন্তু নওশাদের নিজেরই মন সায় দিচ্ছে না। সব দিকেই তাকে টানছে, মনে হচ্ছে জংলি গাছ তাকে চারদিক থেকে আঁকড়ে ধরেছে। 24 বছরের নওশাদ কোনো উপায় পাচ্ছে না। রক্ত গরম, ঘাড়ের রক তেরা। কিন্তু এই পরিস্থিতিতে সে কি বলবে, কি করবে বুঝতে পারছে না। একে বড় ভাইয়ের আচানক মৃত্যু, তার সাথে এমন প্রস্তাব। বাবা মাকে কি বলবে সেটাই 24-এর নওশাদের মুখে জোগাতে পারছে না। রুম ভর্তি মানুষের সামনে কি বলবে? উল্টাপাল্টা কিছু বললে বাবা ভীষণ হেয় হবেন। বাবার মান সম্মান কমানোর মতো ছেলে সে না। তাই কিছুটা সময় চেয়ে নিজের রুমে এসেছে। তার মনোমালিন্য দেখে তার মা রেহনুমা তার রুমে আসে। মাকে দেখে নওশাদ কই মাছের মতো ছটফটিয়ে বলে ওঠে, ভাইয়ের বউকে বিয়ে করা যায় মা? রেহনুমা নিজেকে স্বাভাবিক রাখে। বড় ছেলেকে হারিয়েছেন, এই ছেলের অখুশি তিনি নিজেও চান না। কিন্তু বাস্তবতার কাছে কি হেরে গেলে চলবে? তাছাড়া এমন পুতুল বৌমা পর করে দেবে কি করে? মেয়েটার সাথে পরবর্তীতে কি হবে সেটা তাদের জানা। জেনে শুনে এমন বিপদে ঠেলে দেয় কি করে? আর সবচেয়ে বড় কথা, তার একমাত্র নাতনি নিঝুম। ছেলের মাথায় পরম মমতা হাত রেখে বলে, যায় বাবা, তুই কি রাজি না? নওশাদ কাতর গলায় বলে, এটা কিভাবে সম্ভব? যাকে আমার ভাইয়া স্ত্রী হিসেবে কবুল করেছেন, তাকে এবার আমি কিভাবে কবুল করি? তুই কি আমাদের মান সম্মানের কথা ভাববি না নওশাদ? তোর বাবা যে বড় মুখ করে কথা দিয়েছেন। নওশাদ এবার রেগে যায়। ফুঁসে ফুঁসে বলে, বাবা কথা দেয় কি করে আমার মতামত ছাড়া? আমি কি ছোট বাচ্চা? রাহেনুমা ছেলের দিকে তাকিয়ে বলেন, প্রীতি যথেষ্ট ভালো মেয়ে। আমি জানি। তাহলে? ভালো তো আরো অনেক মেয়ে আছে, ভাবি কি কেন? তোমরা কেন বোঝো না উনি আমার ভাবি? মা ছেলের কথা কাটাকাটির সময় রুমে ধীর পায়ে প্রবেশ করে মহসিন ভূঁইয়া। ছেলের দিকে তাকিয়ে বলেন, তুমি কি রাজি না নওশাদ? নওশাদ বাবাকে ভীষণ ভয় পায়। সে চুপচাপ মায়ের দিকে তাকিয়ে থাকে। মনোবাসনা তার হয়ে মা কথা বলবে, একটু লড়াই করবে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে রেহেনুমা বলল, রাজি না হওয়ার কি আছে? আমি জানি আমার ছেলে আমাদের মান রাখবে, তাই না রে নওশাদ? মহসিন ভূঁইয়া গম্ভীর কণ্ঠে বলল, আমি প্রীতির বাবা মাকে কথা দিয়ে ফেলেছি যে প্রীতিকে আমরাই রাখবো। অন্যথায় তারা প্রীতিকে নিয়ে যাবে। এখন তুমি চাইলে আমার মান সম্মান ডোবাতে পারো, কিন্তু তুমি ভালো করেই জানো আমি এক কথার মানুষ। মুখ থেকে যেটা বের হবে সেটা কখনো বৃথা যায় না। আমরা তোমাদের দুই ভাইকেই ভালোবাসি। নেওয়াজের অংশটাকে ধরে রাখা, ভালো রাখতেই আমাদের এই সিদ্ধান্ত নিতে হলো। বিচক্ষণ ছেলে হিসাবে এইটুকু তো করতেই পারো। নওশাদ চুপ করে থাকে। সে জানে বাবা যতই যুক্তি দেখাক, তার মন মানবে না এই বিয়েতে। আর না তার বাবা মানবে তার অমতে। এর চেয়ে চুপ থাকাই ভালো। সে শেষ চেষ্টা করলো, প্রীতিকে ব্যবহার করলো। মিনমিন করে বলল, ভাবি কি রাজি? মহসিন ভূঁইয়া বলল, অবশ্যই রাজি। রাজি না হলে কি আমি কথা দিতাম? আর রাজি না হওয়ার কোনো কারণ তো দেখি না। নিঝুমের কথা ভেবেও এই সিদ্ধান্ত নেওয়া উচিত। মহসিন ভূঁইয়া প্রথমে রাগ দেখালো, পরে ছেলের দুই হাত আঁকড়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আব্বারে, আমার নাতনিটা সারা জীবন বাপের আদর থেকে বঞ্চিত করিস না। একটু দয়া কর, একটু রহম কর। আমার মান রাখ বাপ, আমার বড় মুখ করে বলা কথাটা রাখ। ও বাড়িতে ফিরে গেলে মেয়েটার অস্তিত্ব পাওয়া যাবে না। আর এখানেও কোনো সুতো টান ছাড়া রাখি কি করে বল? নওশাদ বাবার পানিতে ভিজা চিকচিক করতে থাকা চোখের দিকে তাকিয়ে আর কিছু বলে না। সে আর কোনো রাস্তা পেল না। মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। রাগে নাকের পাটাতন ফুলে উঠল। মুখে বাবার সাথে তর্কে জড়ালো না। রেহনুমা ছেলের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর বোঝাচ্ছে। মহসিন ভূঁইয়াও আশা নিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। নওশাদ মাথা নাড়ে, অস্ফুট স্বরে বলে, ঠিক আছে। তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। মাথা নিচু করে বসে থাকে। বুকে ঝড় বয়ে যাচ্ছে। খুব পরিচিত একটা মুখ চোখের সামনে ছলছল ভাবে ভেসে উঠছে। কি জবাব দেবে সে? প্রীতি চুপচাপ বসে আছে। সে এই পর্যন্ত কোনো কথা বলেনি। নিঝুমকে তার দাদি কোলে নিয়ে রেখেছে।
9 মাসের নিঝুম আধো আধো কথা বলতে চায়। সে এখন মায়ের দিকে তাকিয়ে ম ম ম বলে যাচ্ছে। প্রীতি চোখ সরিয়ে নেয়। মেয়েটার দিকে তাকালেই তার বুকে অসহ্য ব্যথা শুরু হয়। বিয়ের কোনো সাজ সে সাজেনি, সাধারণ একটা সাদা থ্রি পিস পরে আছে। এতে অবশ্য কেউ কোনো আপত্তি করেনি, কিন্তু চাচি শাশুড়ি চাঁদনি হেসে হেসে বলল, আমি বলি কি প্রীতি, এই সাদা থ্রি পিসটা বদলে আসো। এমনি একজন শেষ, আরেকজনকে ওই সাদা পরে বিয়ে করলে তারও যদি অমঙ্গল হয়। যাও, এটা পাল্টা একটা লাল শাড়ি পরে আসো। ওনার কথায় প্রীতি স্তব্ধ হয়ে যায়। রেহানুমা তার মনের অবস্থা বুঝতে পারে, চাঁদনিকে ধমকে বলে, উল্টাপাল্টা কথা বলিস না তো, এসব কুসংস্কার। সাদা পরে আমার বৌমাকে পরীর মতো লাগে। কোনো হইচই ছাড়া স্বল্প বাক্যে নওশাদের সাথে তার বিয়ে হয়ে গেল। প্রীতি নওশাদের দিকে তাকায়। নওশাদ থমথমে মুখ নিয়ে বসে আছে। তার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজাচ্ছে। প্রীতি চোখ সরিয়ে নেয়, সে নিজেও তো নিরুপায়। মেয়ের আরেকটা নিশ্চিত ঘর হওয়াতে তার বাবা ফজলুল হক নিশ্চিত হয়, কিন্তু জাহানারার মুখ থমথমে। যদিও তারা রাজি ছিল না প্রীতিকে নেওয়ার উদ্দেশ্য নিয়ে এখানে আসা। তারা প্রীতিকে আরেকটা বিয়ে দেবে। এত অল্প বয়সী মেয়ে তো আর সারা জীবন এভাবে কাটাতে পারবে না। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরও তারা দোনামোনা করছে। নওশাদ অবিবাহিত ছেলে, তার মেয়েকে যদি ঠিকঠাক মান না দেয়, যদি খোঁজ খবর না নেয়, কিন্তু মহসিন ভূঁইয়া কথা দিয়েছে, প্রীতির একটুও অমর্যাদা হবে না, অসম্মান হবে না, বরং এই বাড়িতে সে মাথা উঁচু করে থাকবে। বিয়ের পরে কিছুক্ষণ নওশাদ সোফায় চুপচাপ বসেছিল, তারপর উঠে বাহিরে চলে যায়। সেই আশা আসে রাত 11টায়। বসার ঘরে বাবা মা বসে আছে ইচ্ছা করে, সে কারো সাথে কথা বলল না, সোজা নিজের ঘরে চলে যায়। ঘরে ঢুকে প্রীতির উপস্থিতি টের পায়। খোলা জানালার সামনে দাঁড়িয়ে আছে, নিঝুম বিছানায় ঘুমাচ্ছে। দরজা খোলার শব্দে সে ফিরে তাকালে নওশাদের সাথে চোখাচোখি হয়। দুজনে অপ্রস্তুত হয়। নওশাদ ফট করে বলে ফেলে, আপনি এখানে কেন? কিন্তু প্রশ্নটা নিজের কাছে অদ্ভুত শোনালো। তাদের বিয়ে হয়ে গেছে, প্রীতি তার রুমে থাকবে এটাই স্বাভাবিক। সে প্রীতির আনত মুখের দিকে তাকায়। প্রীতির এত লজ্জা লাগছিল, নওশাদের এই প্রশ্নের জবাবে কি বলা যায় বুঝতে পারছিল না। সন্ধ্যায় তার শাশুড়ি তাকে এই রুমে দিয়ে গেছে, আর বুঝিয়ে গেছে আজকে থেকে এই রুমই তার রুম। প্রীতি অবশ্য কিছু বলতে চাইছিল, কিন্তু রেহানুমা শোনেনি, উল্টো আরো বুঝিয়ে গেছেন। নওশাদ আর কিছু না বলে সোজা বারান্দায় চলে যায়। কাপা কাপা হাতে পকেট থেকে সিগারেট বের করে, আর সেটা দিয়ে বুকের বিষাদ দূর করতে চায়। প্রীতি তাকায়। নওশাদ আগে কখনো তার সামনে সিগারেট খায়নি। বড় ভাইয়ের স্ত্রী হিসাবে বেশ সম্মান দিয়ে চলত, কিন্তু আজকে সম্পর্কের সমীকরণ ভিন্ন। সম্পর্কের তাল বেতাল হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পরে নওশাদ ভেতরে আসে। সোফায় বসে প্রীতির দিকে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়েন। প্রীতি নওশাদকে সরি বলে। নওশাদ হেসে বলে, আচ্ছা, ঘুমিয়ে পড়েন। প্রীতি চুপচাপ নিঝুমকে বুকে টেনে শুয়ে পড়ে। নওশাদ সেদিকে তাকিয়ে নিজেও শুয়ে পড়ে। কি হয়ে গেল তার জীবনের সাথে? অথচ বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল তার। আজ নাকি তার বিয়ের রাত। হাস্যকর। সকালে ঘুম থেকে উঠেই নওশাদ ঢাকার বাসে উঠে পড়ে। 2 দিন পরে পরীক্ষা। দেশে বসে থাকলে হবে না, আর পরীক্ষা না থাকলেও সে অন্য অজুহাতে ঢাকা চলে যেত। প্রীতি নওশাদের যাওয়ার পথে তাকিয়ে মনে হলো নওশাদ আর ফিরবে না। নওশাদ ঢাকা এসে সোজা ক্যাম্পাসে চলে যায়। কাঠফাটা রোদে চারদিক শুষ্ক হয়ে আছে। নওশাদের বুকের ভেতরটারও একই অবস্থা, শুকিয়ে চৌচির। আখির সাথে দেখা করতেই সে এখানে এসেছে। আখি তার প্রেমিকা। 1.5 বছর ধরে তারা মিষ্টি প্রেমের অধ্যায় রচনা করছে, কিন্তু হুট করেই যে এমন তুফান এসে মাঝপথে রচনার ছন্দতাল বন্ধ করতে হবে, তা কে জানত। যদিও সে আখিকে এই ব্যাপারে না বললে পারত, কিন্তু প্রেমের মতো সুখকর একটা সম্পর্কে কোনো মিথ্যা সে রাখতে চায়নি। তাই রাতেই তার অবস্থান জানিয়েছে। মেয়েটা রেগে উল্টাপাল্টা গালি দিয়ে ফোন কেটেছে, আর সেই থেকে ফোন বন্ধ। নওশাদ জানে না এর পরিণতি কি হবে। আখিকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখে সে উঠে দাঁড়ায়। নওশাদ বুঝতে পারে না সে কি বলবে। এমন পরিস্থিতিতে কি বলা সমীচীন বুঝতে পারছে না। আখি ছলছল চোখে তার দিকে তাকায়। নওশাদ হাঁসফাঁস করে বলে, আমি কি করব বলো না। আখি ফিচেল হাসে।
ঠোঁট কামড়ে কান্না সংবরণ করার চেষ্টা করে বলে, কি করবা? বিয়ে হইছে, এবার ধুমায় সংসার করবা। বউ পাগল জামাই হবা। নওশাদ বলে, ফালতু কথা বলবা না, উনি আমার ভাবি। আখি আবারও হেসে দেয়। নওশাদকে সংশোধন করে বলে, ভাবি? আগে ভাবি ছিল, এখন বউ। এই ধ্রুব সত্য, সে নিজেও জানে, কিন্তু মন মস্তিষ্ক কোনোভাবেই মানতে চায় না। আমি মানতে পারবো না। তাহলে বিয়ে করলে কেন? বাধ্য ছিলাম। তাহলে এত কথা কিসের? বিয়ে করা ভালো। নওশাদ জানে আখি রাগে এসব বলছে। সে বলে, তোমাকে ছাড়া অন্য কিছু ভাবা সম্ভব না। আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। নওশাদ বলে, তুমি কি সেটাই চাও? হ্যাঁ। নওশাদের মাথা নেড়ে বলে, ঠিক আছে। এমন পরিস্থিতিতে তুমি পাশে থাকার আশা করেছিলাম। বিয়ে হয়েছে বলে কি সব শেষ? আমরা চাইলে আবার নতুন করে সবকিছু শুরু করা সম্ভব ছিল। ভালো থেকো। নওশাদ চলে যাচ্ছে। তখন আখি পেছন থেকে ডাকে। নওশাদ দাঁড়ালে সে এগিয়ে এসে গালে একটা থাপ্পড় দিয়ে দেয়। হিস হিস করে বলে, কি ঠিক করবি তুই? তোর মতো থার্ড ক্লাস কে আমি আবার চাইবো, এ আশা করলে কিভাবে? সতীনের সাথে সংসার করার মতো মেয়ে আমি না। আগে তো সবসময় ভাবির গুণগান গাইতি, এখন সুযোগে ভাগে নিয়েছিস। কি ভেবেছিস তুই গাছেরও খাবি, তলারও কুড়াবি? আজকে থেকে আর সামনে আসবি না। নওশাদ কিছু বলার আগে আখি চলে যায়। বাসায় এসে নওশাদের মেজাজ কোনোভাবেই শান্ত হচ্ছে না। পরে সে প্রীতিকে ফোন দেয়। নওশাদের ফোন প্রীতির কাছে অপ্রত্যাশিত ছিল। সে রিসিভ করার সাথে সাথে নওশাদ বলে, আপনি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছেন। ইডিয়ট মেয়ে। একটু সুখ দেব না আমি, সারা জীবন কাঁদাবো। বুঝেছেন? সুখ দেব না। উত্তপ্ত বাক্যবান তীরের মতো প্রীতির বুকে ধাক্কা খায়। সে তো নওশাদকে এই বিয়েতে জোর করেনি। বাবা মা বলেছিল, সে রাজি। তাহলে এখন এসব কথা কেন? কি হাস্যকর কথা, সুখ দেবে না। সে কি সুখ চায় নাকি? নেওয়াজ মারা যাওয়ার পর থেকে এমন হয়েছে, 19 থেকে 20 হলেই চোখের পানি আটকানো সম্ভব হয় না। মনটা নরম হয়ে গেছে, তাই তো কিছুই সহ্য করতে পারে না। রেহেনুমা তার সব জিনিসপত্র নওশাদের রুমে পাঠিয়েছে। নওশাদ খুব শৌখিন, তার রুমটা অনেক বড়। সেখানে প্রথমে মন না টিকল। প্রীতি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। মাঝরাতে নেওয়াজের রুমে চলে যায়। সেখানে তাদের দুজনের কত স্মৃতি। স্মৃতির পাতায় সুখ হাতড়ে যায়, কিন্তু সুখ কি এত সহজ? সহজ না বোধহয়। তাই তো নওশাদ তাকে বলেছে, একটুও সুখ দেবে না। ঠিকই, নওশাদ সুখ দেয়নি, আর সুখ দেবে দূরের কথা। সে গত 3 মাস ধরে গ্রামে আসে না, আর না কারো সাথে যোগাযোগ করে। পরীক্ষা শেষ হয়েছে আরো 1 মাস আগে, সুতরাং ওখানে থাকার কোনো কারণ নেই। অথচ ছেলেটা তার ওপর ঘৃণার ফলেই বাড়ি আসছে না। বাড়ি না আসার আরেকটা কারণ থাকতে পারে। বিয়ের কয়েকদিন পরে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। প্রীতি রিসিভ করার পরেই মেয়েটা ইচ্ছা মতো তাকে গালাগালি করেছে। নওশাদের আশা ছেড়ে দিতে বলেছে। ফোনটা রেখে কিছুক্ষণ থম মেরে সে বসেছিল। এক পর্যায়ে হো হো করে হেসে দেয়। যে তার কখনোই হওয়ার না, তাকে আবার ছাড়বে কি? সে তো ছাড়াই। হাসার এক ফাঁকে টুপ করে প্রীতি কেঁদে দেয়। নিয়তি কি সবার বেলায় এমন নিষ্ঠুর, নাকি তার সাথে এমন? মহসিন আর রেহেনুমা বুঝতে পারছেন কোনো কিছুই ঠিক নেই। প্রীতি মুখে কিছু না বললেও তার উদাসীনতা বুঝতে কষ্ট হয় না। মহসিন ভূঁইয়া বলেন, বুঝতে পারছি না, বিয়েটা দিয়ে ভালো করার বদলে খারাপ করে ফেললাম নাকি? রেহেনুমা নিজেও ভয় পাচ্ছেন। মেয়েটাকে আবার দাগ লেগে দিল নাকি? সশব্দে একটা শ্বাস ছেড়ে বলেন, তোমার ছেলে তার বাড়ি আসে না, ফোনও ধরে না, কি ঝামেলা বলো দেখি? এমন মেয়ে ওই গাধা পাবে কোথায়? স্বয়ং পরীকে পায়ে মারাচ্ছে। একদিন বুঝবে আমি যে কি উপকার করেছি। রেহেনুমা বলে, উপকারটা না হয় পরে বুঝিও, আগে বাড়ি আনার ব্যবস্থা করো। একবার মায়ায় পড়লে আর ছাড়তে পারবে না। মহসিন ভূঁইয়া ছেলেকে ফোন দেয়। গুনে গুনে 25 বার ফোন দেওয়ার পরে সে রিসিভ করে। উনি কোনো ভনিতা না করে বলে, তোমাকে বিয়ে দিয়ে অন্যায় করেছি, কিন্তু বাড়ি না আসলে কোনো সমস্যায় সমাধান হবে না। এখন তোমার মায়ের অসুস্থতাও যদি তোমার মন না পড়ায়, তাহলে সেটা তোমার মায়ের ব্যর্থতা। সে ছেলেকে ঠিকঠাক স্নেহ দিয়ে মানুষ করতে পারেনি। মায়ের জন্য নওশাদ পাগল। সে বলে, আম্মার কি হয়েছে? তোমার আম্মার আজ 12 দিন ধরে জ্বর।
লক্ষণ ভালো না, তোমাকে বারবার দেখতে চাইছে। না জানি আমাকে ফেলে ওই আগে চলে যায়, কে জানে। ফোন রাখার পরে রেহেনুমা হা করে স্বামীর দিকে তাকিয়ে আছে। সুস্থ স্ত্রীকে এমন 12 দিনের জ্বর বানিয়ে দেওয়াতে উনি হতবাক। বিস্ময় মাখা কণ্ঠে বললেন, আমার 12 দিনের জ্বর? এত বড় মিথ্যা কথা? মহসিন ভূঁইয়া বলেন, টোপ দিলাম নেওয়াজের মা, ছেলেটাকে বিয়ে করালাম, এখন সাইজে না আনলে হবে কি করে? মায়ের এমন অসুস্থতায় নওশাদ না এসে পারে না। হুট করে সন্ধ্যায় সে এসে উপস্থিত। সোফায় মা বাবাকে সুস্থ দেখে বোঝার আর বাকি থাকে না যে তাকে আনার জন্য এই 12 দিনের জ্বরের গল্প। সোফায় বসে মায়ের দিকে তাকিয়ে বলল, 12 দিনের জ্বর শেষ? রেহেনুমা হাসে, আমার আব্বারে দেখেই জ্বর ভালো হয়ে গেল। নওশাদ উঠে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, ধান্দাবাজ সব, ধান্দাবাজ। রুমে এসে নওশাদ অবাক, তার রুমটা আর তার নিজের মনে হচ্ছে না, বরং মেয়েলি সুভাষ, মেয়েলি আসবাবপত্র, টুকিটাকি জিনিসের স্পষ্ট ধারণা দিচ্ছে এই রুম এক নারীর। সে হাতের ব্যাগ পাশে রাখে, দরজার সাথে ঘেঁষে দাঁড়িয়ে থাকা প্রীতির দিকে তাকায়। কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, কিছু না বললে খারাপ দেখায়। সে সৌজন্য বোধ থেকেই বলল, কি অবস্থা, কেমন আছেন? প্রীতি মাথা নাড়ে, এক পলক তাকিয়ে বলে, ভালো। নওশাদ তখনও তার দিকে তাকিয়ে আছে। প্রীতি তার ভালো মন্দ জানতে চায়নি, সে অবশ্য আশা করেছিল। নওশাদ তার দিকে তাকিয়ে আছে দেখে প্রীতি বলে, এতদিন বাড়ি আসেননি কেন? নওশাদ বলে, বাড়ি আসার কারণ খুঁজে পাইনি। নিঝুম তখন এক অভাবনীয় কাজ করে বসে। আধো আধো বলিতে নওশাদকে বাবা বলে ডাকে। নওশাদ কিছু বলার আগে প্রীতি নিঝুমকে ধমকে ওঠে, উনি তোমার বাবা না। হঠাৎ ধমকে নিঝুম তার স্বরে কেঁদে ওঠে। নওশাদের রাগ হলো। সে নিঝুমকে হাত বাড়িয়ে কোলে নিল, নাকের সাথে নাক ঘষে মিষ্টি আদর দিয়ে বললেন, কি হয়েছে আমার আম্মুর? বাবাকে মিস করেছো? কোনো ডাইনি তোমাকে বকা-টকা দিয়েছে নাকি? বাবা এখন এসে গেছে, আর কারো সাহস হবে না আমার পুতুলকে কাঁদানোর। প্রীতি বিস্ফোরিত, চোখে নওশাদের দিকে তাকিয়ে আছে। বলে কি পাগলটা, ও নাকি বাবা? প্রীতির চোখের কোণে আবার পানি চলে আসে। এই প্রথম মেয়েটা তার বাবার কোলে উঠল। নিঝুম জন্মের পর একবার চাচ্চু হিসাবে কোলে নিয়েছিল, তারপর আর নেওয়া হয়নি। নওশাদ ছোট বাচ্চা কোলে নিতে পারত না, তাই বাবাহারা নিঝুম কোনো সঙ্গ পায়নি দাদা দাদি তার সবটা জুড়ে। এই প্রথম সে বাবাকে পেয়ে ছোট কোমল হাত দিয়ে শক্ত করে নওশাদকে জড়িয়ে ধরে রেখেছে। জড়িয়ে ধরার ফাঁকে চুপ করে আবার তার চেহারার দিকেও তাকায়। নওশাদ আদর করছে, গালে কপালে চুমুতে ভরিয়ে দিচ্ছে, ক্ষণে ক্ষণে আবার নাকের সাথে আলতো করে নাক ঘষে দিচ্ছে। সেই মধুর দৃশ্য প্রীতি প্রাণ ভরে দেখছে। তার মনে হচ্ছে সময় আটকে যেত, নিঝুম এভাবেই বাবার আদর পেত। কিন্তু নওশাদ কি আর থাকবে? নওশাদ নিঝুমকে বিছানায় বসায়। এত রাস্তা জার্নি করে এসেছে, একটু ফ্রেশ না হলেই না। কিন্তু মেয়েকে কোল থেকে নামাতেই জীবন উজাড় করে চিৎকার দিয়ে ওঠে। প্রীতি কোলে নিয়েও থামাতে পারছে না। নওশাদ ভেবেছিল গোসল করবে, কিন্তু নিঝুমের কান্না শুনে কি ভেবে হাত পা ধুয়ে বেরিয়ে আসে। তারপর নিঝুমকে কোলে নিয়ে বেরিয়ে আসে। সোফায় এখনো তার বাবা মা বসে আছে। ছেলের কোলে নাতনিকে দেখে তাদের অন্তর শীতল হয়। দুজনে চোখ জুড়িয়ে দেখে, তারপর তারা টুকটাক কথা বলে। সবাই রাতের খাবার খেয়ে ফেলেছিল। রেহেনুমা নিঝুমকে কোলে নিলে প্রীতি নওশাদকে ভাত খেতে দেয়। তার খুব লজ্জা লাগছে, মনে হচ্ছে লজ্জার বেড়াজালে আটকে আছে সে, নওশাদের দিকে তাকাতে পারছে না। খাবার খাওয়া শেষ হলে সবাই নিজস্ব রুমে ফিরে যায়। নওশাদ খেয়াল করে দেখে তার সোফাটা এই রুমে নেই। হতবাক হয়ে প্রীতির দিকে তাকায়, এখানে সোফাটা কই গেল? প্রীতি বলে, আজকে সকালে আম্মা আর আব্বা সোফাটা বের করে নিয়েছে। নওশাদ ভ্রু কুঁচকে বলে, কেন? প্রীতি আমতা আমতা করে বলে, টিভিতে নাকি দেখেছে জামাই বউ ঝগড়া করে সোফায় ঘুমায়, এই জন্য। নওশাদ বলে, কি? জি, তাই বলল। জামাইকে? প্রীতি অবাক হয়ে বলল, এসব কি প্রশ্ন? কাকে জামাই বলল? আপনি জামাই, এটাও বলতে হবে? নওশাদ প্রীতির দিকে তাকিয়ে থাকে। নওশাদকে এভাবে তাকাতে দেখে
প্রীতির লজ্জায় নিঃশ্বাস আটকে যায়। জড়সড় হয়ে খাটের একপাশে বসে থাকে। নওশাদ বলে, কাঁথার ব্যবস্থা করেন, আমি নিচে শোবো। কাঁথা বড় আলমারিতে। তো নিয়ে আসেন। আম্মার কাছে যাবি, আম্মাকে বলি গিয়ে। সে উঠতে নিলে নওশাদ তাকে আটকে বলে, আম্মাকে বললে আম্মা দিবে মনে হয়। একসাথে জামাই বউ ঘুমানোর জন্য সোফা বের করেছে, আর এখন কাঁথা দেবে? দেবে না, থাক আপনি ঘুমান। সে বারান্দায় চলে যায়, গায়ে সাদা সেন্ডো গেঞ্জি আর কালো ট্রাউজার। প্রীতি তার যাওয়ার দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে থাকে। আজকে একসাথে থাকতে হবে ভেবেই তার এত অস্বস্তি হচ্ছে। আর কি কোনো ব্যবস্থা করা যায় না? কিছুক্ষণ পরে নওশাদ ফিরে এসে প্রীতিকে একভাবেই বসে থাকতে দেখে সে বলে, ঘুমাচ্ছেন না কেন আজব? আর আমার দিকে এমন জঙ্গল জঙ্গল লুক দেওয়া বন্ধ করেন। এটা বলে সে শুয়ে পড়ে নিঝুমের একপাশে। প্রীতি হাঁসফাঁস করে বলে, আপনি কি আমার সাথে ঘুমাবেন? নওশাদ টিচকারি করে বলল, আপনি না বললেন আমি আপনার জামাই, জামাই তো সাথেই ঘুমায়। প্রীতি চুপচাপ বসে আছে। নওশাদ আবার বলে, ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি কোনো রাক্ষস না যে রাতে কামড়ে দেব। নিশ্চিন্তে ঘুমান। প্রীতি ভয় পায় না, সে শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে তার ভারী শ্বাস শুনে নওশাদ বুঝতে পারে সে ঘুমিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের কথা হলো তারই ঘুম আসছে না, ভয় লাগছে। না না, কোনো রাক্ষসের ভয় না, বরং নারী নারী যে সুবাস আসছে সেই সুবাসের ভয়। বুকটা যে কি হারে কাঁপছে। সাদা লাইটের আলোয় নারীটা তার হাতের নাগালে শুয়ে আছে। হাত বাড়ালে সে ছুঁতে পারবে। নওশাদ মনে মনে তওবা করে ভাবির দিকে এভাবে তাকানোর জন্য। আবার নিজেকে নিজে শাসায়, শালা এটা তোর বউ। উল্টে পাল্টে তুই তো তাকাবি। সে দোয়া দরুদ পরে নিজেকে ফু দেয়। ভাবে, রাতটাই তো কোনো রকম পার করতে পারলে সকালেই ঢাকা চলে যাবে। বন্দি পাখির মতো সারা রাত ছটফট করে। শুধু যে সেই একলা ছটফট করেছে তা না, প্রীতিও কিন্তু একটুও ঘুমায়নি, বরং ঘুমের ভান করে পড়েছিল। নওশাদের ছটফটানি সে নিজেও টের পেয়েছে। নওশাদ সকালেই রেডি হয়ে যায়। মহসিন, ভুঁইয়া আর রেহেনুমা ছেলের কাণ্ড কারখানা দেখে অবাক। তাদের পরিকল্পনার মাফিক কিছুই হয়নি সেটা বুঝতে পারছে। মহসিন ভুঁইয়া বলেন, সাত সকালে তুমি কোথায় যাচ্ছ? ঢাকায়। পরীক্ষা শেষ না? হ্যাঁ, চাকরি খুঁজছি। চাকরি খুঁজতে হবে না, আমার এই ব্যবসা কে সামলাবে? আমার কি বয়স হয়নি? বুড়ো বাপকে খাটাতে কষ্ট হয় না? লেখাপড়া করিয়ে কি করলাম? বাবার কথায় নওশাদ হা করে তাকিয়ে থাকে। তারপর বলে, আমি আগেই বলেছি আমি ব্যবসা সামলাতে পারবো না। আগে নওয়াজ ছিল, তাই বলেছ, এখন তো আর সে নেই। আব্বা, আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। বুঝেছি বলেই তো বলছি। বিয়ে করিয়েছি, এবার বাড়ি থেকে সংসারটা মন দিয়ে করো। নওশাদ এবার বুঝতে পারে আসল সমস্যা কি। তাকে বাড়ি রাখতেই এই কথা। সে তাচ্ছিল্য করে বলে, এই তাহলে মতলব? তাদের কথার মাঝে নওশাদের ফোনে কল আসে। টেবিলে ফোনটা রাখা ছিল। ফোনে লেখা উঠেছে আখি, সাথে একটা লাভ ইমোজি। ফোনটা প্রীতির সামনেই ছিল। সে আখির নামটা দেখেছে, তাই তো এক দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে আছে। নওশাদ প্রীতির দিকে তাকিয়ে দেখে প্রীতি ফোনের দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি সে ফোনটা পকেটে রেখে দেয়। তারপর প্রীতি তার দিকে তাকায়। মেয়েটার চোখের দিকে তাকিয়ে নওশাদের এত অপরাধ বোধ হলো। সে আসলে কি করছে? কোন দোটানায় ঢুলছে সে? কথা কাটাকাটির এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো নওশাদ তার বাবার ব্যবসা সামলাবে। এখন থেকে বাড়িতেই থাকবে। নওশাদ আর কোনো তর্ক করেনি। সে কখন থেকে আর চোখে বারবার প্রীতির দিকে তাকাচ্ছে। প্রীতি ভুল করেও তার দিকে তাকাচ্ছে না। ফোনের নামটা দেখেছে তা শিওর। সারাদিন ঘোরাফেরা করে সে বাসায় আসে রাতে, কিন্তু প্রীতি আগেই ঘুমিয়ে গেছে। এভাবেই তারে নাড়ে করে দিন 10 কাটে। প্রীতি ভুল করেও তার সাথে টু শব্দটাও করে না। এক রুমে থাকে দুজন, যেন রোবট। আজকাল সে রোজ তার আব্বার দোকানে বসে। তার মন প্রাণ চায় সবকিছু মেনে নিতে। মনে হয় মেনে নিলেই তার সুন্দর একটা পৃথিবী হবে, আদুর একটা সংসার হবে। এখন যখন তার মন নরম হয়েছে, ভাগ্যকে প্রশ্রয় দিতে চাচ্ছে, তখন প্রীতি নাগালের বাহিরে, সম্পূর্ণ হাতের নাগালের বাহিরে।
সকালে তার ঘুম ভাঙার আগেই সে চলে যায়, আর রাতে আসার আগেই ঘুমিয়ে যায়। যদিও গভীর রাতে সে সম্পূর্ণ নিজের করে নিতে পারে, কিন্তু সে এটা করতে চায় না। সম্পর্কটা এমনি অসম, তার মাঝে এমন হলে হয় নাকি? আর সে তো কোনো নারী দেহ চায় না। সে সুখ চায়, শান্তি চায়। সে চাইলেই প্রীতির রাগ ভাঙাতে পারে। ভুলটার সঠিক উত্তর দিয়ে উত্তপ্ত গলিত লাভায় পানি ঢালতে পারে। কিন্তু কেন জানি পালিয়ে বেড়ানো প্রীতিকে তার ভালো লাগছে। সম্পর্কে যেই ভাবি ভাবি ভাবটা ছিল, সেটা ষোড়শী প্রেমিকার রাগ অভিমানের তোপে প্রেমিকার আবহ নিয়ে এসেছে। সে আরো অপেক্ষা করছিল প্রীতি নিজ থেকে তাকে কিছু জিজ্ঞেস করে কিনা, কিন্তু ও কিছুই জানতে চায় না। আজ সে সিদ্ধান্ত নিয়েছে প্রীতির ভুল ভাঙাবে, কিন্তু রুমে এসে প্রীতিকে পায় না। বিছানায় নিঝুম একা ঘুমাচ্ছে। প্রীতির মনে কেমন বিষণ্ণতার ছায়া। গত কয়েকদিন ধরেই এমনতর অসুখে বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে। সে খুব টের পায় নওশাদের তার দিকে তাকানোটা, কিন্তু তার তাকাতে ইচ্ছে করে না। সে কোনো কিছু ভাবতে পারছে না। তার মাথায় ঘুনে পোকার মতো এই কথাটাই ঘুরপাক খাচ্ছে যে মেয়েটা কি এখনো নওশাদের সাথে কথা বলে? তাদের সম্পর্ক কি এখনো বিদ্যমান? সে কোনো কিছু ভাবতে পারছে না। আগে নওশাদের প্রতি কোনো টান অনুভব না করলেও এখন কেন জানি মনে হচ্ছে সে তো তার বর, তাহলে ওই মেয়ের অধিকার কিসের? সে কেন ফোন দেবে? আর এই হাদারামি কেন মেয়ের নামের পাশে হার্ট ইমোজি দেবে? গাধাটার গলা টিপে ধরলে কেমন হয়? নাকি রাক্ষসের মতো তার হাতটা বের করে নেব? এত শখ কেন ঘরে বউ রেখে আরেক মেয়ের নামের পাশে হাত লাগায়? আচ্ছা, মেয়েটার জন্য আবার তাকে ডিভোর্স দেবে না তো? এমনিই কপালে বিধবা তকমা লেগে গিয়েছিল, এখন আবার ডিভোর্সি তকমা লাগাতে চায় না। বুকটা কষ্টে ভেঙে আসে। হু হু করে কান্নারা ভিড় জমায়। লোকটা তো বলেছে তাকে মেনে নেবে না, একটুও সুখ দেবে না, কিন্তু সে কেন বেহায়ার মতো এমন আসর সাজিয়ে দুঃখ করতে বসলো? তার জীবনে এত ঝড়ের পরেও সে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। নিজের ভাগ্যকে বরণ করে নিয়েছিল, কিন্তু ভাগ্যই বোধহয় তাকে পা মারিয়ে চলে যাচ্ছে। ভাগ্যটাকে আটকানোর উপায় কি? তখন পেছনে কারো উপস্থিতি টের পেয়ে প্রীতি আঁচলে চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। নওশাদ গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। প্রীতি তাকালে বলে, এখানে আছেন যে? প্রীতি একটু কড়া গলায় বলল, কোথায় থাকবো? নওশাদ মুচকি হাসে, মাথা নিচু করে বলে, রেগে আছেন মনে হচ্ছে। প্রীতি বলে, আমি রাখবো কেন? বরের ফোনে অন্য মেয়ের নামের পাশে লাভ ইমোজি দেখলে সবারই রাগ করার কথা। প্রীতির টলমলো চোখ থেকে এবার সত্যিই পানি ঝরে। অসভ্য লোক। এমন ব্যালান্স কাজ করার পরে আবার জানতে চায় রেগে আছে কিনা। সে কোনো কথা বলে না। নওশাদই কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলে, তার বিয়ে হয়েছে। আমাকে তার সুখের গল্প শোনাতে ফোন করলো। বর তাকে কত ভালোবাসে, কত সুখে রেখেছে, সেই গল্প বলল। আমি বিয়ে না করে হেরে গেলাম, এইসবই বলল। কারো বর নিয়ে যাওয়ার জন্য ফোন করেনি। প্রীতি মন দিয়ে সবটা শুনে ফ্যাস ফ্যাস গলায় বলে, তাহলে ফোন নাম্বারটা ডিলিট করেননি কেন? প্রয়োজন মনে করিনি। সে আদিকালে লাভ টাভ দিয়ে সেভ করেছিলাম। ট্রাস্ট মি, এগুলো এখনের গল্প না। আমি ট্রাস্ট করলেই কি, আর না করলেই কি? নওশাদ হেসে বলে, আমি আপনার বর না? প্রীতি এমন জবাব আশা করেনি। সে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। নওশাদ বলে, বুঝেছেন? কি? এই যে, এখন আর কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হুম, তাহলে? প্রীতি অবাক হয়ে বলে, তাহলে কি? নওশাদ কিছুক্ষণ এক দৃষ্টিতে প্রীতির দিকে তাকিয়ে আছে। কালো থ্রি পিস পরা মেয়েটাকে দেখতে পরীর মতো সুন্দর দেখাচ্ছে। আগে কখনো ওই নজরে দেখা না হলেও ইদানিং দেখে, দেখতে ভালো লাগে। কেমন বউ বউ একটা ফিল আসে। সে বলল, আমরা চেষ্টা করতে পারি না? নওশাদ কি বলবে বুঝতে পেরে প্রীতি মাথা নিচু করে নেয়। দুজনে কিছুক্ষণ চুপ থাকে। তারপর প্রীতি রুমে চলে আসে। নিঃশব্দে নিঝুমের পাশে শুয়ে পড়ে। দুজন স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হলে কি হবে ভাবতেই প্রীতির গা ঠান্ডা হয়ে যাচ্ছে। সে চোখ বন্ধ করে নেয়। ঘুমানোর ভান করতে হবে। জেগে থাকলে নওশাদ আবার কি না কি বলে বসে। সেই রাতে নওশাদ আর কিছু বলল না। ডিম লাইটের আলোয় কিছুক্ষণ পর পর প্রীতির দিকে তাকালো।
সকালে ঘুম থেকে উঠে ফ্লোরে পা রেখে প্রীতির ভ্রু কুঁচকে যায়। ঝুমঝুম শব্দ হচ্ছে। সে বিস্ময় ভরা দৃষ্টিতে পায়ের দিকে তাকায়। সুন্দর কারুকার্য করা রূপার নূপুর তার পায়ে শোভা পাচ্ছে। পা নড়াচড়া করালে আবার রিনিঝিনি শব্দ হচ্ছে। সে অবাক হয়ে দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকা নওশাদকে বলে, এগুলো কি? নওশাদ নির্লিপ্ত গলায় বলে, নূপুর। প্রীতি অবাকের চূড়ান্ত সীমায় গিয়ে বলে, আমার পায়ে কিভাবে আসলো? সুন্দরীর পায়ে সুন্দর জিনিস থাকবে এটাই তো স্বাভাবিক। প্রীতি আর কি বলবে ভেবে পায় না। নওশাদ যাওয়ার সময় বলল, নূপুর আমার পছন্দ। খুব শখ ছিল বউ নূপুর পরে আমার আশেপাশে ঘুরবে। স্তব্ধ প্রীতির কলিজা কেঁপে ওঠে। কি বলে পাগলটা? প্রীতি পাল্টা বলে, বলেছিলেন আমাকে একটুও সুখ দেবেন না। নওশাদ থমকে যায়। সে কত মাস আগের কথাটা এখনো মনে রেখেছে। সে ফিরে তাকিয়ে বলে, এর চেয়েও যদি বেশি কিছু দেই? অ্যাকসেপ্টেবল না? নেবেন না আপনি? সারাটা দিন লজ্জায় প্রীতি ঠিকঠাক হাঁটল না। হাঁটলেও জোরে মোটেও হাঁটল না। হাঁটলেই যে নূপুরের শব্দ হয়। রিনিঝিনি শব্দে সবাইকে সগর্বে জানান দেয়, এই রূপসী নিটল পায়ে নূপুর জড়িয়েছে। রেহেনুমা তার দিকে তাকিয়ে হেসেছে। সে হাসির মানে প্রীতি জানে। জানে বলে লজ্জা লেগেছে। ভীষণ ভাবে লজ্জায় কাবু হয়ে গেছে। কিন্তু আজকে সারাদিন সে একটা পাগলামি করে ফেলেছে। এত এত লজ্জা পাওয়ার পরেও সে পা থেকে নূপুর খোলেনি, বরং কিছুক্ষণ পরে পরে নজর দিয়ে দেখছে আর মুচকি হাসছে। নওশাদ নিজ হাতে প্রথম উপহার দিল। রাতে প্রীতি তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়। বিছানায় শুয়েছে মাত্র নওশাদ আসে। বাহিরের কাপড় ছেড়ে প্রীতির দিকে আট চোখে কয়েকবার তাকায়। পায়ে নূপুর জোড়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। ফ্রেশ হতে বাথরুমে ঢুকে কিছুক্ষণ পরে দরজা খানিকটা ফাঁকা করে বলে, আমার গামছাটা দেবেন? আনতে ভুলে গেছি। প্রীতি চোখ বন্ধ করে রেখেছিল। নওশাদের কথায় চোখ মেলে তাকায়। এই প্রথম নওশাদ তাকে নিজ কাজে হস্তক্ষেপ করার লাই দিল। প্রীতি উঠে ঝট করে গামছাটা হাতে নিয়ে নওশাদকে দেয়। নওশাদ কেমন স্নিগ্ধ চোখে প্রীতির দিকে তাকিয়ে আছে। প্রীতি মনের দেওয়ালে হোঁচট খায়। 2 বছরের বিবাহিত ছিল সে। স্বামীর এমন তাকানোর মানে বুঝতে মোটেও তার কষ্ট হয় না। নওশাদ হেসে বলে, ধন্যবাদ মিস। নওশাদের দিকে তাকিয়ে প্রীতিও হাসে। হাসলেও বুক কাঁপছে থরথর। নওশাদের হাসিটাও ভয় লাগছে। বাথরুমের ভেতর গামছাটা হাতে নিয়ে নওশাদ হাসে। বুকের ভেতরে কেমন ছলাৎ ছলাৎ করে আনন্দ ছলকে উঠছে। এখন বেশি বেশি প্রীতির আশেপাশে থাকতে ভালো লাগে। সে তখন ইচ্ছা করে গামছাটা আনেনি, যেন প্রীতিকে দিয়ে আনাতে পারে। সে সিদ্ধান্ত নিয়েছে, তার যত ইচ্ছা মনোবাসনা সবকিছু সে প্রীতিকে দিয়েই পূরণ করবে। এই যে ভীষণ ইচ্ছা ছিল তার বউয়ের পায়ে নিজ হাতে নূপুর পরিয়ে দেবে, নূপুর পরে লক্ষ্মী বউ তার সামনে ঘুরবে, এই ইচ্ছা পূরণ হয়ে গেছে। সে আরেকটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে গতকাল রাতে। প্রীতি দেখতে একদম ফর্সা। তার পায়ে নূপুর পরানোর পরে মন ভরে প্রীতির পায়ের দিকে তাকিয়েছিল। একটা ইচ্ছা তখন থেকে ঘুচিয়ে যাচ্ছে। করবে না করবে না করেও নওশাদ কাজটা করেই ফেলল। তার ওষ্ঠ পরপর কয়েকবার প্রীতির পা ছুঁয়ে দেয়। এটা কি অন্যায়? ন্যায় অন্যায় সে জানে না। শুধুমাত্র তখন এটাই উপলব্ধি করেছে, এটা আবার করতে ইচ্ছে করছে খুব করে। আচ্ছা, প্রীতি যদি জানতে পারে তখন কি করবে? সে কি তাকে বকাঝকা করবে? করলে করুক, সেও বলে দেবে জামাই বউকে একটু চুমু টুমু দিতেই পারে। এত বকা দেওয়ার কিছু নেই। ব্যাস, তাছাড়া সবকিছু মেনেই যখন নেবে, ভালোবাসা কম দেবে কেন? ভালোবাসা আরো বেশি দেবে। কালকের প্রীতির বলা কথাটায় সে সারাদিন হেসেছে। সেই কবে এটা বলেছিল যে সুখ দেব না, মেয়েটা এখনো মনে রেখেছে। অথচ সে যে অঢেল সুখ দিতে প্রস্তুতি নিচ্ছে, মেয়েটা কি অবাক হবে? বিস্ময়ে কথা বলতে ভুলে যাবে? যাক, তাতে তার কি, সে তো ভালোবাসবে, সুখ দেবে। প্রীতি আবার চোখ বন্ধ করে রেখেছে। বাথরুম থেকে নওশাদ বেরিয়ে এসেছে সেটা টের পেয়েছে। নওশাদ মাথা আঁচড়ায়, আয়না দিয়ে প্রীতিকে দেখে। চোখ বন্ধ করে রেখেছে। সে বেরিয়ে যাওয়ার সময় বলে, ভাত খেতাম। এটা বলে চলে যায়। প্রীতি ঝট করে চোখ খুলে তাকায়। নওশাদের কথাটা স্পষ্ট শুনেছে। এই কথার মানে কি? সে কি ভাত দিতে যাবে? প্রীতি দোটানায় পড়ে যায়। যখন ঠিক করা হলো নওশাদ গ্রামেই থাকবে, তখন রাতে প্রীতি নওশাদের জন্য ভাত নিয়ে অপেক্ষা করে।
তার লজ্জা লাগলো, দায়িত্ব তো এড়ানো যায় না। কিন্তু নওশাদ বলল, আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমি নিজেই নিয়ে খেতে পারি। আপনাকে কষ্ট করে রাত জেগে অপেক্ষা করতে হবে না। আমার জন্য কেউ অপেক্ষা করছে আমার ভালো লাগে না। এমন কথার পরে প্রীতি আর অপেক্ষা করেনি। কিন্তু সত্যি কথা হলো, সে সবসময় জেগেই থাকতো। নওশাদ আসতো, বাথরুম যেত, ভাত খেতে যেত, সবটা প্রীতি খেয়াল রাখতো। একদিন তো নওশাদের পছন্দের পায়েস রান্না করেছিল সে নিজ হাতে। নওশাদ রাতে যখন খেতে বসে, প্রীতি লুকিয়ে নওশাদকে দেখেছে, তার রিয়াকশন কেমন হয় সেটা দেখার ইচ্ছা সামলাতে পারেনি। নওশাদ খুব তৃপ্তি সহকারে খেয়েছে। হঠাৎ আজ ভাত খাবে সেটা তাকে শুনিয়ে বলার কারণ কি? সে কি চায় তার উপস্থিতি? প্রীতি উঠে বসে, তারপর ডাইনিং রুমের দিকে এগিয়ে যায়। নওশাদ টেবিলে চুপচাপ বসে আছে। আজকে নিজ থেকে কোনো খাবার আনেনি, সুতরাং রুমের কথাটা তাকে উদ্দেশ্য করেই বলা। প্রীতি টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। নওশাদ যেন জানতো সে আসবে, তার দিকে মুচকি হেসে তাকায়। প্রীতি বলে, কি? নওশাদ বলে, ভাত খাবো। তো ভাত না দিলে কিভাবে খাবো? কে? আমি দেব? নওশাদ আবার হাসে। স্বামীকে তো সাধারণত বউই ভাত দেয়। প্রীতি কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। আগে তো দেয়নি। নওশাদ তার চোখের দিকে তাকিয়ে বলে, এখন থেকে দেবেন। ভেবে দেখলাম বউ থাকতে খামোকা কষ্ট করতে যাব কেন? বউ টেবিলে এনে দেবে, আমি গপাগপ খাবো আর বউকে দেখবো, এটাই তো মজা। প্রীতি চুপচাপ দুষ্টু মানুষটার দিকে তাকিয়ে আছে। নওশাদের এই দুষ্টু কথার এই রূপের সাথে তার নতুন পরিচয়। নওশাদ আবার বলল, খুব খিদে, ভাত প্লিজ। প্রীতি হেঁটে কিচেনের দিকে যায়। টেবিলে বসা নওশাদ প্রীতির পায়ের দিকে তাকিয়ে থাকে। চুলায় মাংস তরকারি গরম করা হচ্ছে, চারিদিকে ছেঁচালো গন্ধ। কিন্তু এইসব কিছু উপেক্ষা করে নওশাদ শুধুমাত্র প্রেম প্রেম সুমিষ্ট ঘ্রাণ পাচ্ছে। আহা, তার বউটা কি মিষ্টি, সুন্দরী। আজকাল প্রীতি লক্ষ্য করে নওশাদ তার প্রতি খুবই সফট। সে চুপচাপ লক্ষ্য করে। তার ভালোই লাগে যখন নওশাদ তার যত্ন নেয়। নওশাদ সবকিছুতেই তাকে ডাকে, তার মতামত চায়। প্রীতি চুপচাপ তাকে সঙ্গ দেয়। আজ নওশাদ প্রীতির জন্য হাতের চুড়ি এনেছে। অন্য সময় বিছানায় রাখলেও আজ নিজ হাতে পরিয়ে দিতে চাইছে। প্রীতি হাত বাড়িয়ে না দিলে নওশাদ জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে বলে, সমস্যা? প্রীতির মনে হলো তার ভাঙা ঘরে কেউ নতুন করে ছাউনি দেওয়ার চেষ্টা করছে। তার গা কেঁপে ওঠে। নওশাদ তাকে মেনে নিয়েছে, এটা স্পষ্ট। সে নিজেও মেনে নিয়েছে। দুজনেই সম্পর্কটা সহজ করতে চাইছে, কিন্তু কোন এক অদৃশ্য দেয়ালে আটকে আছে। নওশাদের কথায় মাথা নাড়ে। নওশাদ মুচকি এসে বলে, আমাকে মেনে নিতে পারবে না? প্রীতি আরেকবার থমকায়। তুমি? নওশাদ আপনি থেকে এই প্রথম তুমিতে নেমে গেছে। গায়ে শিহরণ বয়ে যায়। দুই জোড়া চোখের মিলন হয়। প্রীতি মাথা নেড়ে সম্মতি দেয়। নওশাদ বলে, মুখে বলো পারবো, তাহলে হাত বাড়িয়ে দাও। প্রীতি হাত বাড়িয়ে দেয়। নওশাদ খুব যত্ন সহকারে প্রীতিকে চুড়ি পরিয়ে দেয়। তারপর নরম হাতের পৃষ্ঠে তার ঠোঁট ছুঁয়ে দেয়। প্রীতি চমকায়, থমকায়, জোরে জোরে শ্বাস নেয়। তারপর সে প্রীতিকে টেনে নিজের পাশে বসায়। এই প্রথম নওশাদ প্রীতির কাছে নিজেকে মেলে দিচ্ছে। প্রীতি কিভাবে গ্রহণ করে দেখা যাক। প্রীতি তার দিকে তাকিয়ে আছে। নওশাদ বলে, অনেক দিন ধরে একটা কথা বলার ছিল। কি কথা? আমি বোধহয় আবার প্রেমে পড়েছি। প্রীতি চমকে তাকায়। বুকে আবার হারানোর ভয় ভর করে। নিমিষেই গলা শুকিয়ে আসে। সে বলে, কার? তোমার। প্রীতি চমকে যায়। ও এভাবে তার কাছে ভালোবাসা প্রকাশ করবে? সে কেঁপে ওঠে, কথা বলার ভাষা হারায়। নওশাদ আবার বলে, ভালোবাসি। প্রীতি কি উত্তর দেবে বুঝতে পারে না। নওশাদ বলে, বলো কি? এর উত্তর জানি না। না জানলে তো হবে না। নওশাদ প্রীতির কপালে ভালোবাসার ছোট পরশ দেয়। প্রীতি কেঁপে ওঠে, লাজুক চোখে তাকায়। নওশাদ হাসলে প্রীতি কোনো কথা বলে না। সে ছুটে বেরিয়ে যায়। নওশাদ নিজেও লাজুক হাসে। ভেবেছিল কিভাবে কি করবে, কিভাবে প্রকাশ করবে, কিন্তু এখন মনের কথাটা বলতে পেরে শান্তি লাগছে। কয়েকদিন পরে মহসিন ভূঁইয়া রেহনুমা বেড়াতে যায়। সকালে গিয়ে রাতে চলে আসবে দেখে সাথে নিজুমকেও নিয়ে যায়।
কিন্তু বিকালের দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। সেই ঝড়েই বাচ্চাটাকে নিয়ে ফিরে আসার সাহস তাদের হয়নি। ওনারা বাসায় ফোন দিয়ে জানিয়ে দেয় আজ আসবে না। রাত ৯টায় প্রীতি রুমে এসে দেখে বিছানায় একটা গিফট বক্স। সে চৌকিত নয়নে সেটা হাতে তুলে নেয়। বক্সের ভেতর একটা লাল শাড়ি আর চিরকুট। আমার বউকে বউ সাজে দেখার খুব ইচ্ছে, পূরণ হবে না? শাড়ি পরা মানে আমার জন্য সম্মতি, আর না পরা মানে সবকিছু ফুলস্টপ। প্রীতি অপলক লাল শাড়িটার দিকে তাকিয়ে থাকে। কেমন একটা গা ছমছমে অনুভূতি হচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। বসার ঘরে নওশাদ বসে টিভি দেখছে। সে উকি মেরে তাকে দেখে। রাত 11টার দিকে নওশাদ তার রুমে আসে। সে ইচ্ছে করে এতটা সময় বাইরে ছিল, প্রীতিকে সময় দিয়েছে, যেন সে ভাবতে পারে, তার জন্য বউ সাজতে পারে। রুমের লাইট বন্ধ দেখে কপাল কুঁচকে যায়। হাত বাড়িয়ে লাইট জ্বালিয়ে খাটের পাশে দাঁড়িয়ে থাকা বউটা দেখে নওশাদের কথা বলার ভাষা হারিয়ে যায়। আজকে তার বাবা মাকে বলতে ইচ্ছে করছে, তোমরা আমার খুব উপকার করলে। প্রীতির থেকে চোখ ফেরানো দায়। সে খুব নার্ভাস। ধীর গতিতে এগিয়ে যায়। প্রীতি নিজেও নার্ভাস। নওশাদ বলে, সুন্দর লাগছে। প্রীতি মুচকি হাসে। নওশাদ তার হাত ধরতে চায়। সে হাত বাড়িয়ে দিলে দুষ্টু নওশাদ তাকে পাশ কোলা করে নেয়। প্রীতি তাকে ঝাপটে ধরলে নওশাদ হেসে বলে, এটাও একটা ইচ্ছে ছিল, বউকে কোলে নিব। প্রীতি বলে, আমাকে নামান প্লিজ। কেন? ভয় লাগছে। আমি তোমাকে ফেলে দিচ্ছি না রে বউ। বউ শব্দটা শুনে প্রীতির হঠাৎ খুব সুখ সুখ লাগলো। সে আবার শুনতে চায়, তাই বলে, কি বললেন? বউ। একে অপরের দিকে মোহমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কোনো কথা না বলে দুজন খুব কাছে আসে। একে অপরকে সুখের শিখায় নিয়ে যায়। প্রীতি নওশাদকে ভালোবাসার সায় দেয়। আশকারা দিয়ে জাগিয়ে দেয় পুরুষের আদিম সত্তা। ভালোবাসার গল্পটার মোড় অন্যদিকে যায়। প্রীতি বলে, বলেছিলেন আমাকে একটু সুখ দেবেন না। নওশাদ বলে, একটু সুখ দেব না বলেছি, কিন্তু বেশি সুখ দেব না তা তো বলিনি। আজকে না হয় বেশি সুখ দিলাম। নওশাদের আদল বকে প্রীতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। লজ্জায় তার চোখ মেলতেও ইচ্ছে হচ্ছে না। প্রীতির মনে হচ্ছে সে আবার নতুন করে বাঁচবে, সুখে থাকবে। এই মানুষটা তাকে সুখে রাখবে। সময় কাটে, বছর গড়ায়। প্রীতির কোল আলো করে আরেকটা মেয়ে জন্ম নেয়। নওশাদকে এখন প্রীতি এতটা ভালোবাসে যে তা প্রকাশ করার মতো না। নওশাদ প্রীতিকে চোখে হারায়। আজ তাদের বিবাহ বার্ষিকীর 4 বছর পূর্ণ হয়েছে। বাচ্চারা ঘুমিয়ে গেলে নওশাদ প্রীতিকে নিয়ে বারান্দায় যায়। পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ভেবেছিলাম তোমাকে ভালোবাসবো না, কিন্তু প্রীতিলতায় এভাবে আটকে যাব ভাবিনি। প্রীতি নওশাদের বুকে মাথা রেখে বলে, এখন ভালোবাসো? নওশাদ কিছুক্ষণ চুপ থেকে বলে, খুব। এখন তুমি আমার জীবন। প্রীতি শক্ত করে নওশাদকে জড়িয়ে ধরে। সে নওশাদকে হারাতে চায় না। নওশাদ তার মনের কথা বুঝতে পারে। সে বলে, আমি হারাবো না। প্রীতি চোখে চোখ রেখে বলে, আমি হারাতে দিব না। প্রীতিলতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।